নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্য দর্শনের লাইভ ফোনের অনুষ্ঠান। একদমই তাই, আরও একবার আপনাদের জন্য আমরা এই স্টুডিওতে এনে আজকে উপস্থিত করেছি। তিনি হচ্ছেন বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ, হস্তরেখাবিদ, অ্যাস্ট্রো বাস্তু বিশেষজ্ঞ, রেইকি হিলার, ট্যারো কার্ড রিডার এবং জ্যোতিষ মহাসাগর কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বিশেষজ্ঞ শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব স্যারের সাথে পার করে এসেছি, আপনারা জানেন প্রত্যেকটা পর্ব থেকে স্যার কিন্তু আমাদের নতুনভাবে কিছু শেখাচ্ছেন। নতুনভাবে জীবনে কিভাবে লড়াই করতে হবে, সমস্যা আসলে সেই সমস্যার কিভাবে সম্মুখীন হতে হবে, সেই সমস্যা থেকে কিভাবে নিস্তার পেতে হবে, এই সব কিছুই কিন্তু আমাদের একটু একটু করে শেখাচ্ছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরও আমরা কিছু বাস্তব বিষয়ের সঙ্গে পরিচিত লাভ করব। কিভাবে সমস্যার থেকে উদ্ধার পাবো তারই সমাধান কিন্তু আমরা খোঁজার চেষ্টা করব শ্রী রণজিৎ শাস্ত্রী আদির কাছ থেকে। তো চলুন আরও একবার আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নিচ্ছি স্যারকে। স্যার অনেক অনেক স্বাগত আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, অনেক মানুষের থেকেই আমরা অনেক রকম কোয়েশ্চেন পাচ্ছি, সবার কোয়েশ্চেন রাখা সম্ভব হচ্ছে না, তবু একটা কোয়েশ্চেন সবারই একটু জানতে ইচ্ছা করছে যে সামনেই পুজো আসছে, বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। এবার শুধু বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব নয়, এর মধ্যে বিভিন্ন রকম সর্বজাতি সমন্বয় উঠছে এবং শ্রেষ্ঠ উৎসবের মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎসব একদম। তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা বিভিন্ন উৎসবেও আসবো। ঠিক পরপর তো এই উৎসবের কথা যখন বললে তাহলে সেই কথা উঠেই আসছে যে আমার তন্ত্রের কাজের কথা। এই যে শুরু হবে মহালয়ার অমাবস্যা থেকে নিয়ে একদম চলবে কালী পুজোর অমাবস্যা, মানে একটা মাস মানে বিশাল কঠিন একটা চাপের মধ্যে দিয়ে যায়। সমস্ত তন্ত্রপালরাই এর মধ্যে দিয়ে যায়, জ্যোতির্বিদরা এই চাপের মধ্যে দিয়ে যায়। তবু তোমার প্রশ্নটা শুনি, তারপর মানে মানুষ তো এখন একটা ফেস্টিভ মুডে অলরেডি ঢুকে পড়েছে গণেশ চতুর্থীর থেকেই। তো স্যার সব থেকে জানার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তো অনেক কিছুই জেনেছি আপনার কাছ থেকে বিশেষজ্ঞ হিসাবে। এখন যেটা সব থেকে জানার প্রয়োজন হচ্ছে যে চাকরিজীবী থেকে আমরা একটু সরে গিয়ে যারা কর্ম করছেন কিংবা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসাজনিত কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ব্যবসাটাকে, পুজোকে কেন্দ্র করে তাদের যে ব্যবসাটা রয়েছে কিভাবে চলবে একটু যদি বলেন। আমি অনেক চ্যানেলে অনুষ্ঠান করি, কিন্তু তুমি যে ইউনিক একটি প্রশ্ন করেছো না, অসাধারণ লাগলো তোমার প্রশ্নটার জন্য, থ্যাংক ইউ। যে মানুষের যে চাহিদা, এটা তো আর আমি তো যে এই জায়গাটা বলতে পারি না, এরকম ভাবে আমি বিশ্লেষণ করতে পারি। এই যে ব্যবসা, এই মুহূর্তটা যখন আমরা ফেস্টিভ মুডে থাকি, যখন বিভিন্ন উৎসবে মাতোয়ারা মানুষ, তখন তার মধ্যে কিন্তু একটি জায়গা থাকে যে চাকরিজীবীরা একটা ফিক্স স্যালারি কিন্তু পায়। সে 5,000 পাচ্ছে, কেউ 2,000 পাচ্ছে, কেউ 50,000 পাচ্ছে, কেউ 1 লাখ পাচ্ছে, কিন্তু সে একটা ফিক্স স্যালারিতে পাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে কিছুটা অর্থ মাসের হয়তো বোনাস সিস্টেমটা উঠে গেলেও বোনাসের মতন কিছু একটু অর্থ পেল। কিন্তু ব্যবসাদার মানুষরা যারা সারাটা বছর ব্যবসা করছে এবং প্রত্যাশা তাদের দুর্গাপুজো, সেটা বস্ত্র ব্যবসায়ী বলো, খাদ্য ব্যবসায়ী বলো, কসমেটিক ব্যবসায়ী বলো, ছোটখাটো জুয়েলারি ব্যবসায়ী বলো, ব্যবসাটা দাঁড়িয়ে রয়েছে ফেস্টিভ্যাল বা যে কোনো উৎসবকে কেন্দ্র করে। তার মধ্যে যেহেতু দুর্গোৎসব থেকে কালী পুজো অব্দি একটা বিশাল বড় একটা বিশাল বড় একটা টাইমিং যায়, এর মধ্যে ব্যবসাদাররা আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছে, কারণ দীর্ঘদিন ধরে তো জ্যোতিষ তন্ত্র পেশার সঙ্গে যুক্ত। ব্যবসার যোগাযোগ, ব্যবসাদারদের যে যোগাযোগ, সেই যোগাযোগ তো রয়েছে এবং প্রচুর ব্যবসাদার আমার কাছে আসে। তাদের শুধু একটাই জায়গায় এসে দাঁড়াচ্ছে যে বর্তমান অর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে ক্লায়েন্ট ডিলিং, খরিদ্দার ডিলিং, কাস্টমার ডিলিং যে জায়গাটা হচ্ছে, এত রেশারেশি বেড়ে গেছে যে সেই একটু ফোনে থাকুন, এত রেশারেশি বেড়ে গেছে কম্পিটিশন লেভেল, যে 2 টাকা 5 টাকার জন্য অব্দি কাস্টমার এদিক ওদিক হয়ে যাচ্ছে। 10 টাকা দাম কম, 150 কেউ বলেছে একটা জিনিসের দাম 140 বলেছে, সুতরাং 140-এর দিকে কাস্টমার চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে প্রতিকার ব্যবস্থা কি? যাদের ভাগ্যভাব, তোমার প্রশ্নটির উত্তর আমি দিচ্ছি, যাদের ভাগ্যভাব খারাপ, সপ্তম ভাব খারাপ, সপ্তম থেকে কিন্তু আমরা ব্যবসা দেখি, ভাগ্যর সাথে সপ্তম, নবম আর সপ্তম কানেকশন আমি খুব ইম্পর্টেন্ট ভাবে দেখি। ভাগ্য না থাকলে কিছু করা যাবে না। চাকরিজীবী মানুষের চাকরি চলে গেছে, ভাগ্যভাব খারাপ। সবার ভাগ্যভাব খারাপ? হ্যাঁ, সবার ভাগ্যভাব খারাপ। চাকরি গেছে কেন? সবার ভাগ্যভাবের উপর ইফেক্ট হয়েছে, ঠিক আছে? কারোর চাকরি গিয়ে ভাগ্যভাব খারাপ হয়েছে, কারোর ভাগ্যভাব থাকার ফলে চাকরি গেছে, কারোর ভাগ্যভাব খারাপের জন্য চাকরি গেছে। অনেক ঘটনা আছে এরকম। প্রাইভেট সেক্টর 2 দিন আগেই একজন ফোন করেছিল, সে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, হঠাৎ করে চাকরি থেকে তাকে বসিয়ে দিয়েছে, কর্মী ছাঁটাই হচ্ছে, টিসিএস কর্মী ছাঁটাই হচ্ছে, উইপ্রো কর্মী ছাঁটাই হচ্ছে। বলে আমরা আকছার দেখতে পাচ্ছি, তাহলে কি বলবো? তো যাদের ছাঁটাই হচ্ছে না তাদের ভাগ্যভাব তাহলে খুব বেশি স্ট্রং। তো আমি চাকরিজীবীতে যাব না, আমি এখন ব্যবসায়ী। সপ্তম থেকে যেহেতু আমরা ব্যবসা দেখি,
সপ্তমের সঙ্গে যদি নবম কোনো অংশে প্রেক্ষাযুক্ত হয়ে কিংবা দৃষ্টিগত হয়ে খারাপ হলো, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার অবস্থা খুব খারাপ যাবে। এই মুহূর্তই হচ্ছে সেই মুহূর্তে যেখানে নিজেকে রিকভার করা যায়। এই মহালয়ার অমাবস্যায় কাজ, পুজোকে কেন্দ্র করে কাজ, দুর্গাপুজোকে কেন্দ্র করে কাজ, পরপর যে কাজের প্রেশার থাকে, সেই কাজের প্রেশার একটা নির্দিষ্ট প্রেশার অবধি আমি নিতে পারি। মহালয়ার ঠিক 4 দিন আগে কেউ যোগাযোগ করে বলছে যে দাদা এই কাজটা করুন, গত বছরও আমি ফিরিয়ে দিয়েছি। এরকম ঘটনা আছে। যারা যারা গত বছরের দোষগুলো কাটায়নি তারা কেউ কেউ অপেক্ষা করছে এই বছরের জন্য, আমার কাছে যোগাযোগ করেছে, আগে থাকতে বলে রেখেছে, তাদের কাজ লিপিবদ্ধ করা আছে, সেই সমস্ত কাজ হবে। তারপর তো পরপর আরো কোজাগুড়ি লক্ষ্মী পুজো পড়বে, কোজাগুড়ি পূর্ণিমা পড়ছে, কালী পুজো পড়ছে, দীপাবলি পড়ছে, অনেক কিছু পড়ছে। সেই সুযোগের মধ্যে যদি প্রতিকারগুলো করা যায় তাহলে একটা স্থায়ী ফল প্রত্যাশা আমরা করতে পারি। না হলে যাদের কালসর্প দোষ আছে, ব্যবসাদারদের কালসর্প দোষ, উঠতেই পারবে না তাদের ব্যবসা, উঠবে আর পড়বে, এই সুযোগ। মাঙ্গলিক দোষ এই সময় নয়, কিন্তু বীজ দোষ এই সুযোগ। মাঙ্গলিক দোষ হচ্ছে বিবাহকে কেন্দ্র করে, সেটার জন্য কিন্তু আমাকে তার জন্য কোজাগরি পূর্ণিমা অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু বীজ দোষ চন্দ্র শনি যুক্ত আছে, খিটখিটে মাথা গরম, তার জন্য অশান্তি হচ্ছে, ব্যবসায় এফেক্ট হবে। অর্থাৎ ব্যবসা বা আর্থিক উন্নতি, গৃহে তুকতাক ক্রিয়া, গৃহে অশান্তি কিছুতেই পেছু ছাড়ছে না, প্রতিবেশী স্তরে অশান্তি পাচ্ছে, তার জন্য ব্যবসায় শান্তি নেই। 4th হাউসে ডিস্টারবেন্স থাকলে মহাজন মাল দিতে চাইবে না। ব্যবসাটা করবে কিসের ভিত্তিতে? মহাজন যখন তোমাকে এসে মালপত্র সব দিয়ে যাবে, তোমার প্রোডাক্ট, তুমি ধরো কাপড়ের ব্যবসা করছো, তোমার মহাজন তোমাকে ক্রেডিটে কাপড় দেবে, তারপর তো তুমি সেটা করবে। তুমি ধরো কসমেটিক্সের ব্যবসা করছো, তোমার মহাজন কোম্পানি তোমাকে ক্রেডিটে মাল দেবে, তাহলে তো ব্যবসা করে। 4th হাউস হচ্ছে আমাদের পারিপার্শ্বিক সংযোগটাকে তৈরি করে। আগেই ওদের মানে যখন তোমার দোকান বা তোমাকে যখন একটা প্রোডাক্ট দেবে না, আশপাশে তারা একটু রেকি করে যে মানুষটা কেমন, পয়সা ঠিক টাইম মতন দেয় তো দাদা, দাদা দেখুন টাকাটা দিতে হবে। আচ্ছা দাদা এই তো 2 দিন আগে একটা কোম্পানির সঙ্গে ঝগড়া হয়েছে, খুব জানেন তো, একদম ভালো না। টোটাল মার্কেটিং সিস্টেম বললাম। 4th হাউস ডিস্টারবেন্স মানে তোমার পেছনে, তোমার পাশের লোক তোমার পেছনে এমন ভাবে লাগবে তোমাকে ব্যবসা করতে দেবে না, অথচ সেই মানুষটা সেই মহাজনের ঘর থেকে মাল নিয়ে এসে ব্যবসা করছে, তুমি কিন্তু যাচ্ছ যখন তুমি সেই মাল আনতে পারছো না। এটা 4th হাউসের ডিস্টারবেন্স। জন্মছকে সপ্তম থেকে দেখি আমরা আমাদের সামনের স্থানকে ব্যবসা। এই ব্যবসার সঙ্গে যদি ভাগ্যভাব ডিস্টারবেন্স, চতুর্থ ভাব, দশম হচ্ছে আপনার রোজগার, ব্যবসা করে রোজগার করুন, প্রফেশনে থেকে রোজগার করুন, কিংবা চাকরি করে রোজগার করুন, তার জন্য আমাকে দশম দেখতে হয়। চাকরির জন্য ষষ্ঠকে দেখতে হয়, ব্যবসার জন্য ষষ্ঠকে লাগবে, ব্যবসায় পরিশ্রম করতে হবে, কিন্তু ষষ্ঠর সঙ্গে স্পেশালি ঢুকে গেছে ব্যবসার জন্য সপ্তমটা। এই যে বিভিন্ন ক্ষেত্র, এই ক্ষেত্রগুলোর প্রতিকার করে যদি নিজের জন্মছকে দোষের প্রতিকার করা যায়, তাহলেই কিন্তু যে কোনো ব্যবসাদার মানুষ তার জীবনে সফলতার পথে এগিয়ে যেতে পারবে। পয়সা করতে গেলে কিন্তু ব্যবসার প্রয়োজন। জীবন মধ্যবিত্ত ভাবে একটা স্থায়ী ভাবে চালাতে গেলে চাকরি, নিজের ট্যালেন্ট দেখাতে গেলে প্রফেশন, যে সিএ, আইসিডব্লিউএ, সিএস যারা রয়েছে, উকিল, ডাক্তার, এরা প্রফেশনাল মানুষ, এরা ব্যবসাদার নয়, এরা চাকরিজীবী নয়, এরা প্রফেশনাল। শিক্ষকতা পার্সোনাল যারা রয়েছে প্রফেশনাল, এরা টিচিং প্রফেশন। সুতরাং এই প্রফেশনের মাধ্যমে ডেভেলপমেন্ট, এটা একটা ট্যালেন্ট। ট্যালেন্টটা দেখা হবে কোথা থেকে? পঞ্চম থেকে শিক্ষা, পঞ্চম থেকে ট্যালেন্ট। বোঝা গেল? এটাই হচ্ছে থিওরি। একদম স্যার, আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছে। অবশ্যই। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি স্বপ্না মাইস্ত্র বলছি, পূর্ব বর্ধমান থেকে। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলে সম্পর্কে জানতে চাই। ছেলের নামটা বলবেন। শতাধিক মাইস্ত্র। আচ্ছা, শতাধিক। জন্ম তারিখ? 25/12/2011। 25/12/2011। জন্ম সময়? জন্ম এটা 1:27। সকাল, দুপুর 1:27? হ্যাঁ। আচ্ছা। জন্মস্থান? আর হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। আচ্ছা, এর আগে স্যারকে দেখিয়েছেন? না, এই প্রথম স্যারের লাইনটাই প্রথম পেলাম। একদম। কেমন লাগছে স্যারের প্রোগ্রাম? খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। কি জানবেন বলুন। আমার ছেলে পড়াশোনা সম্পর্কে জানতে চাই। পড়াশোনা সম্বন্ধে। আচ্ছা, জন্মবার ছিল রবিবার? হ্যাঁ, রবিবার জন্ম। ছেলের জন্মবার ছিল রবিবার। ধনু, মেষ লগ্ন, ধনু রাশি। তো এই লগ্নটার উপরে জন্মছকে বৃহস্পতি বকরি, ব্যাস, আর কিছু বলার নেই। একটাই কথা বলবো,
ছেলে পড়াশোনা করে, লগ্নে বৃহস্পতি আছে তো পড়াশোনা করে, কিন্তু দেখবেন রেজাল্ট ঠিক পাবেন না। সেটা তো হচ্ছে স্যার। তাহলে আর কিছু বলার নেই এখানে। একদমই তাই। লগ্নে বৃহস্পতি বক্রী, শনি দ্বারা দৃষ্ট, পরিশ্রম খুব করাবে, রেজাল্ট পাবেন। এটা জন্ম ছকটা বলে দিলাম, এটা আপনার ছেলের ছক। বোঝা গেল? মানে ও পড়াশোনা কি কোনো উচ্চ এই যদি এই একেবারে রেজাল্ট ভালো করতো, ফার্স্ট হতো এগুলো সব পাস্ট, এগুলো সব পাস্ট টেন্স। কারণ এখন শনির প্রভাব চলছে ওর উপর, ঠিক আছে? দেখবেন এখন মানে ল্যাথার্জি বেড়েছে, একটু ঘুম প্রবণতা বেড়েছে, একটু অলসতা বেড়ে গেছে, ঠিক আছে? তারপর কি পঞ্চমে মঙ্গল, মুখোমুখি একটু তর্ক করবে, অনেক জ্ঞান, আপনাদেরকে এমন এমন কথা বলবে, অনেক জ্ঞান প্রকাশ করে ফেললো, সামান্য বিষয়ে অনেক বড় বড় ডায়লগ দিয়ে দেবে আপনাদেরকে, তাই তো? এগুলোই হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একেবারে একদম এটা একটাই রাস্তা, সোজা আঙুলে ঘি উঠবে না। এর উপযুক্ত বিদ্যা ব্যবস্থা দিয়ে দিলে এর নিজে থেকে এগোবে, সেই পূর্বের স্থান এ ফিরে পাবে। কপালে ছিল বলে তখন হতো, আবার হবে, ঠিক আছে? পূর্ব মেদিনীপুর থেকে ফোন করছেন তাই তো? আমার পক্ষে বোধহয় মেদিনীপুরে এই মুহূর্তে চেম্বার পড়ছে কিনা আমি বলতে পারবো না, সেটা আমার বুকিং নাম্বার বলবে। যদি অসুবিধা হয়, স্যার আমি থাকি কিন্তু পূর্ব বর্ধমান, বর্ধমান আমি রিসেন্ট বর্ধমান আমার চেম্বার রয়েছে একদম। আচ্ছা, রিসেন্ট বর্ধমান যাবার আছে, হ্যাঁ একদম, ঠিক আছে? পারলে বর্ধমানে বুকিং করে নিন, তিনকোনিয়া বাস স্ট্যান্ডে ব্যানার্জি হোটেলে আমি বসি, বর্ধমান আমার চেম্বার আছে, রিসেন্ট বর্ধমান যাবার আছে। শিউড়ি আর বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, শিউড়ি, বর্ধমান রিসেন্ট যাবার আছে, পারলে বুকিং করিয়ে নিন। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই এই যোগাযোগ তো করে বাচ্চা এতদিন ধরে এসব চারা গাছকে এরকম করে ধরবো, একটা লগা লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে টুকটুক করে বেঁধে দেবো, দেখবো চারা গাছটা সোজা হয়ে গেছে। একদম বুড়ো গাছগুলোকে সোজা করে দিতে চারা গাছ। স্যার কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। যারা ইতিমধ্যেই দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনো ভাবছেন, সমস্যার মধ্যে রয়েছেন, কিভাবে বেরোবেন বুঝতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই এই সমস্যাটা কি হচ্ছে জানো, এখন একটা খুব বড় গুরুত্বপূর্ণ সমস্যা, যা মনকে, হৃদয়কে প্রচন্ড পরিমাণ দুঃখে ফেলে দিচ্ছে, যে কিছু কিছু জায়গায় মানুষ খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছে। একদমই স্যার, প্রচন্ড পরিমাণ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সঠিক তো প্রেডিকশন তারা পাচ্ছে না, প্রপারলি একটাই প্রেডিকশন, এই যে বলে দিলাম যে এই কন্ডিশন হচ্ছে বলে, একদম স্যার তাই হচ্ছে। স্যার এই প্রেডিকশনটা অনেকে সঠিক পাচ্ছে না বলেও সঠিক মানুষের কাছে যখন যাচ্ছে তো তার ফলে শাস্ত্রের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে, শাস্ত্রজ্ঞর প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে। সেজন্য আমি আমার দর্শকদেরকে প্রথমেই বলবো, যার অনুষ্ঠান দেখছেন, সেটা আমি হই, রাম, শ্যাম, যদু, মধু, যেই হোক, মিস্টার এক্স ওয়াই জেড যেই হোক, তাদের প্রোফাইল গুলোকে দেখুন, তাদের ব্যাকগ্রাউন্ড গুলোকে দেখুন, কতদিন পুরনো তারা ব্যাকগ্রাউন্ড, কতদিন পুরনো তারা মানুষ, তার অভিজ্ঞতাটাকে কাজে লাগান। বিদ্যা 3 মাসের কোর্স করে আপনার ক্লাস 1 থেকে মাধ্যমিক অব্দি মিনিমাম শিক্ষিত হতে 10 বছর লেগে গেল, আর 3 মাসের কোর্স করে অনেকে জ্যোতিষী হয়ে গেল, আর কিছু খুলে রেখেছে খোঁয়ার জ্যোতিষ তৈরির ফ্যাক্টরি তৈরি হচ্ছে। যেমন আমাদের ওই রাস্তায় সেই গোলা পাওয়া যায় না, বরফ গোলা, যেরকম মেশিন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সলিড বরফ দিল আর কুচো কুচো হয়ে বেরিয়ে কাপের মধ্যে দিয়ে দিল, মানে গোলা তৈরি হয়ে গেল, সেরকম জ্যোতিষ তৈরির ফ্যাক্টরি তৈরি করে ফেলেছে কিছু মানুষ। সেই কারণেই কিন্তু খুব দুঃখ লাগে এই জিনিসগুলো, যে মানুষ বিজ্ঞাপনের চমকগুলো রয়েছে, সেখানে কিন্তু কাইন্ডলি আপনারা বিভ্রান্ত হবেন না। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বার মিলিয়েই কিন্তু অবশ্যই আপনারা শ্রী রণজিৎ শাস্ত্রী আদের সঙ্গে দেখা করতে আসতেই পারেন, আপনার এবং আপনার প্রিয়জনের ভাগ্যকে একটু সুন্দর করে গড়ে দিতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, শিউড়ি, মেদিনীপুর, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার এবং ত্রিপুরাতে কিন্তু সর্বত্র জায়গাতেই কিন্তু স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের জন্য আরো একটা সুখবর, যারা ইতিমধ্যেই দূর থেকে প্রোগ্রাম দেখছেন স্যারের, একদমই তাই, অনেকেই তো আছেন সে স্যারের কাছে আসতে পারছেন না, যারা দূর থেকে স্যারের প্রোগ্রাম দেখছে তারা কিন্তু অবশ্যই অডিও এবং ভিডিও কলের মাধ্যমে কিন্তু স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যারা খুব চট জলদি চাইছেন যে আপনার জীবনের সমস্যার সমাধান করে দিক স্যার, তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে স্যার, কিন্তু তাদের জন্য স্পিড পোস্টের মাধ্যমে, একদমই তাই, সেই সকল মানুষদের জন্য পিড স্পোর্টসের মাধ্যমে কিন্তু স্যার প্রতিকার কিন্তু পাঠিয়ে দিচ্ছেন আপনার বাড়িতে বসেই কিন্তু আপনার যে কোনো সমস্যার সমাধান আপনি নিমিষে পেয়ে যেতে পারেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদির কাছ থেকে। এটাই কিন্তু স্যারের একদম মাহাত্ম্য, আর এটাই কিন্তু স্যারের ট্যালেন্ট। আরেকটা বিষয় আপনাদেরকে ভীষণ জানাতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এমন অনেক মানুষ হয়তো হতাশায় ভুগছেন, যাদের হয়তো সঠিক জন্ম সময়, জন্ম সাল, জন্ম তারিখ জানা নেই।
এবং তারা ভাবছেন তারা জীবনে কিভাবে এগিয়ে যাবেন, কিভাবে উন্নতি করবেন, কিভাবে সাকসেস পাবেন, তাদের জন্যও কিন্তু স্যার অবশ্যই ভাবছেন, তাদের জন্যও কিন্তু স্যার রয়েছেন। এবং স্যার কিন্তু তাদের জন্য শুধুমাত্র সেই সব মানুষগুলোর জন্যই হোরাতন্ত্র এবং বিটিআর রুলিং প্ল্যানেটের মাধ্যমে আপনাদের জীবনের পূর্ণ সমস্যার সমাধান করে থাকে। তাই আর হতাশায় ভুগবেন না, এবং যে সকল সমস্যাগুলো এখনো আপনি রয়েছেন কিংবা সমস্যাগুলো নিয়ে বয়ে যাচ্ছেন, সেগুলো নিয়ে আর বয়ে চলবেন না। অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করুন। আপনাদের জন্য কিন্তু সদা সর্বদা রয়েছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। স্যার আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। আচ্ছা, আগে বন্ধুর ফোনটাই ধরে নি তাহলে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম, আশিস ব্যানার্জি। হ্যাঁ, আশিস বাবু কার সম্বন্ধে জানবেন? আমি নিজের ব্যাপারে জানবো। আচ্ছা, আশিস বাবু জন্ম তারিখ? আমার হচ্ছে ম্যাডাম 19/3/1973। 19/3/1973। জন্ম সময় বলবেন আশিস বাবু? 4:40 AM। 4:40 AM। AM। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান? 4:40। হ্যাঁ হ্যাঁ, জন্মস্থান বলুন। দুর্গাপুর। দুর্গাপুর। এবার বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আমার বিয়েটা হয়নি, আচ্ছা, এক মিনিট, খুব ইম্পর্টেন্ট জানতে চাইছি ঠিকঠাক হবে, আদৌ কি হবে সেটাই। একদম বিবাহ নিয়ে প্রশ্ন। 73 মানে বয়সটা অনেকটাই হলো, এটা স্বাভাবিক ব্যাপার। খুব ভালো প্রশ্ন করেছেন এবং খুব সঠিকভাবে প্রশ্নটা করেছেন। জন্মবার ছিল হচ্ছে সোমবার, তাই তো? সোমবার। দেখবেন আপনার কন্যা রাশি কুম্ভ লগ্ন। আমি বরাবর, আপনি কি আমার অনুষ্ঠান দেখেন? আগে এটা হ্যাঁ আর না এর মধ্যে উত্তর দিন। জন্ম অনুষ্ঠান যখন সময় পান তখন দেখেন। দেখবেন আমি বরাবর বলে এসেছি, বেসিক্যালি আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, সিংহ রাশি সিংহ লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, এই দুজনের জাতক যে জীবনে বিবাহিত জীবন খুব একটা সুখের হয় না। কারণ কুম্ভের ঠিক সপ্তম ভাবটা সিংহ, মানে শনির অ্যান্টি ভাব, আর সিংহের ঠিক সপ্তম ভাবটা কুম্ভ, তাহলে শনির অ্যান্টি ভাব। এদের সেই সপ্তম ভাব থেকে তো বিবাহ বিচার, এদের বিবাহিত জীবন সুখের হয় না। তবু দেখুন আপনার লগ্নের মধ্যে শুক্র রয়েছে, লগ্নের দ্বাদশ, দ্বাদশে মঙ্গল বৃহস্পতি, নিচস্থ বৃহস্পতি, নিচস্থ বৃহস্পতির জন্য বিবাহ বিলম্ব করায়। এবং নবাংশ চক্র খুব একটা আপনার কিন্তু ভালো যাচ্ছে না। চট করে কিন্তু আমি নবাংশ দেখি না, আপনার জন্য আমাকে একটু দেখতে হচ্ছে। নবাংশের মধ্যেও অবস্থান দেখুন, লগ্নের মধ্যে মঙ্গল, সপ্তমে শনি। নবাংশটা দেখবেন, বাড়িতে তো সবার একটা না একটা কম্পিউটারে হরোস্কোপ করা আছে। নবাংশ দেখবেন যেখানে লগ্ন লেখা আছে, মকরের ঘরে মঙ্গল আর লগ্ন, আর কর্কটের ঘরে শনি বসে রয়েছে। সুতরাং এই শনি মঙ্গলের কম্বিনেশন বিবাহ দিতে দেয় না, বিবাহ তারা করতে পারে না। যদি বিবাহ করতে হয় দোষটাকে প্রতিকার করতে হবে, তার একমাত্র রাস্তা সামনেই খোলা আছে, আমাদের মহালয়ার অমাবস্যা। বিবাহ যদি এটা দোষটাকে প্রতিকার করেন, বিবাহ করা সম্ভব, না হলে হবে না। অবশ্যই হবে। হ্যাঁ, বয়সটা হয়ে গেল। ভেরি গুড কোয়েশ্চেন, এই কাটবে না ফোনটা, ভেরি গুড কোয়েশ্চেন। বয়স তো হয়ে গেল দেখতে দেখতে। সুতরাং বিবাহের পাত্রী কেমন বয়সের পাবেন সেটা প্রত্যাশা মাফিক রয়েছে, তাই না? পাত্রীটা কিরকম বয়সের হবে সেটা প্রত্যাশা করেছেন, রাইট? এতদিন ধরে কি শুধু বুঝতেই লাগলো 50 বছর? যখন 25 বছর বয়স ছিল হয়নি, তখন কাউকে দেখিয়েছিলেন প্রতিকার? করেছিলাম স্যার, অনেক কিছু করেছি, তা তো হয়নি। মাঙ্গলিক দোষ তো আপনার নেই। কে বললো মাঙ্গলিক আছে? দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক কে বললো? এই জায়গাটাকে নিয়ে সমস্যা, যেটা নেই সেটাকে জোর করে করে জায়গাটাকে নষ্ট করা হলো, ঠিক আছে? এটাকে মিনিমাম কিছু প্রতিকার করলে, একটা যদি আপনি আপনার এক্সপেক্টেড আশা রাখেন, বিবাহ হবে। কিন্তু শনি মঙ্গল বিবাহের স্থানে বাধা, সপ্তমে শনি বসে রয়েছে নবাংশ চক্রে, কি করে বিবাহ দেবে? মঙ্গল বসে রয়েছে ব্যাচেলার গ্রহ লগ্নের মধ্যে। সুতরাং তা বলতে পারবো না আমি এখান থেকে। নীলা কত রতি পড়েছেন, আপনার হাতের মাউন্টেনে কোনো ক্রস আছে কিনা, কিংবা বুধের ক্ষেত্রের মধ্যে বিবাহ রেখার উপরে কোনো তিল আছে কিনা, সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। সুতরাং আমি এখানে কানে শুনে রেমেডিয়াল কোনো কথা বলবো। নীলাটা কতটা ডেন্সিটিতে পড়েছেন, কি ট্রান্সপারেন্সি আছে, কি ইন্ডেক্স আছে, কতটা মলিকুলস গ্যাপ রয়েছে, নীলার অথেন্টিসিটি কি আছে সেটা জানি না। আমি যখন দিয়ে আমি এগুলোকে সব চেক করে দিই। সুতরাং এখানে নীলা পড়েছেন না পোখরাজ পড়েছেন সেটা প্রশ্ন না, এখানে আপনার বিবাহ হবে। যেটা যোগ আমি বললাম, সামান্য প্রতিকার করলে, জীবনকে যদি অ্যাডজাস্ট করতে পারেন, বিবাহ হয়ে যাবে। একদম। প্রতিকার না করলে সারা জীবনও হবে না, প্রতিকার না করলে সারা জীবনও হবে না, প্রতিকার করার পরে হয়ে যাবে।
এই তো ব্যাপার স্যার, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বলছেন একজন আবেগ মানুষকে মানে বিবাহ করবে, সে আর বিবাহের ইচ্ছে আছে, দিল্লি কা লাড্ডু जो खाए वो भी पछता है जो ना खाए वो भी पछता স্যার है। কিন্তু এই জন্যই বলছেন একটা সঠিক মানুষকে নির্বাচন করুন। মাঙ্গলিক দোষ নেই, উনি মাঙ্গলিকের প্রতিকার করেছেন, এটা বলে দিলেই হলো, আমি মেনে নেবো। কোন জ্যোতিষ এটাকে মাঙ্গলিক প্রতিকার করে, উনি আমাকে একটা মিথ্যে কথা বলে দেবেন, আমি মেনে নেবো সঙ্গে সঙ্গে। আমি তো সেই জন্যই বললাম ফোনটা কাটবে না, আমি লাইভে ডিবেট করতে রাজি আছি। আমি জ্যোতিষী রণজিৎ শাস্ত্রী, আজ থেকে দুর্গাপুর চেম্বার করি না, আমি 2015 সাল থেকে দুর্গাপুর চেম্বার করছি। আমি লাইভে আছি, আসানসোলের চেম্বার 2014 সাল থেকে আমার আছে, আমি লাইভে বলছি এই কথা, ঠিক আছে? মানে যে জ্যোতিষী হোক, দুর্গাপুরে যে কজন জ্যোতিষ বন্ধু বসেন প্রত্যেককে আমি চিনি। এটা এই হরস্কোপকে বলতেই পারে না মাঙ্গলিক দোষ আছে, মিথ্যা কথা বলেছেন উনি, সেই জন্য এতটা তর্ক গেলাম আমি। একদমই তো স্যার। স্যার, আমরা তো প্রায় শেষের দিকে চলেই এসেছি অনুষ্ঠানের। তো আপনি তো প্রত্যেকেই আমরা জানি যে আপনি মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলেন। তো আজকেও একটা প্রশ্ন আপনার জন্য রয়েছে, সেটা হচ্ছে অনেকেই মানে গলার ব্যথা, বেসিক্যালি টনসিল, এই নিয়ে অনেকেই কিন্তু ভুক্তভোগী। তো যদি এটা নিয়ে একটু দর্শকদের কিছু বলেন। দেখো, টনসিল হচ্ছে এই পজিশনটা, তো গলা মানে আমাদের মুখ বিবরের পরের অংশ হচ্ছে গলা, মস্তিষ্ক একটা, মুখবিবর একটা, গলা এই পার্টটা। এবার আমাদের কালপুরুষ চক্র মতে আমাদের এটা ফলদীপিকা এবং চমৎকার চিন্তামণি গ্রন্থে, আদি গ্রন্থের মধ্যে লেখা রয়েছে। কালপুরুষ চক্র মতে আমরা গলা দেখবো হচ্ছে বৃষ মিথুন রাশির ভাব থেকে। মিথুন রাশি জন্মছকে যদি কারোর মিথুন রাশিতে রাহু দৃষ্টি আর শনি দৃষ্টি দুটো যৌথ দৃষ্টি পড়লো, জন্মছকে যদি বুধ কারোর নিচস্থ হলো এবং সেইখানে যদি রাহু, বুধের ওপর রাহু শনির দৃষ্টি আর তৃতীয় ভাব, তাহলে জন্ম ছক থেকে হচ্ছে তৃতীয় ভাব, রাশি চক্র থেকে মিথুন রাশির ঘর এবং তার সঙ্গে শনি রাহু এবং নিচস্থ বুধ যদি থাকে, তার মধ্যে গলা বা টনসিলের প্রভাব দেখা দেবে। কিন্তু টনসিল পেকে যাওয়া, পুঁজ হওয়া, অপারেশন মানে পেকে গেলে ওটাকে চিরিয়ে দিতে হয়, তো মুখ থেকে ব্লিডিং হয়, তার ফলে ওইটার জন্য হতে হবে তার সঙ্গে কনজাংশনে মঙ্গল আসতে হবে। দিস ইজ দ্য হায়ার থট অফ অ্যাস্ট্রোলজি, কনজাংশন ইফেক্ট। অর্থাৎ একটা গ্রহের পাশাপাশি দুটো ঘরের মধ্যে বসে আছে, কিন্তু ঘরের মধ্যে বসে থাকবে একে অপরের একটা তাপ আছে, তো ডিগ্রি আছে, দুটো যদি উনুন ওভেন পাশাপাশি জ্বালাও তবে মাঝখানটা খুব গরম হয়ে ওঠে। সুতরাং ওই একটা কনজাংশন ইফেক্ট আছে, ডিগ্রি আছে। এই কনজাংশন ইফেক্টে যদি মঙ্গল চলে আসে, তাহলে তাকে গলা চিরিয়ে মাঝে মাঝে টনসিল অপারেশন করতে হবে, আর না হলে টনসিলের জন্য সামান্য ওষুধ খেতে হবে। অর্থাৎ তাহলে কালপুরুষ চক্রের তৃতীয় ভাব মিথুন রাশি, তার সাথে জন্ম ছকে তৃতীয় ভাব এবং তার উপর শনি আর শনির সাথে রাহু দৃষ্টি এবং নিচস্থ বুধ, এই কম্বিনেশন যদি সঠিকভাবে দেখা যায়, তাহলে কিন্তু টনসিল রোগ থেকে রক্ষা পাবার ব্যবস্থা আছে। খুব বড় ব্যাপার না, এগুলোকে মেডিকেল অ্যাস্ট্রোলজি ডাক্তারের সাথে ওষুধ খাওয়ার সাথে সাথে এগুলো কিছু প্রতিকার করলে, লগ্নপতির প্রতিকার দিয়ে, তাহলে তার প্রতিকার করা যায়। আপনার ভাগ্যের দর্শন এবং আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সত্যি সত্যি সক্ষম, তিনি হচ্ছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আমরা ইতিমধ্যে কিন্তু স্যার থেকে অনেক কিছু জানছি এবং আগামী দিনেও আশা করছি অনেক কিছু জানবো। কিন্তু যারা এখনো বসে রয়েছেন, এখনো ভাবছেন যে কিভাবে নিজের ভাগ্যের পরিবর্তন করবেন, ভাগ্যের দিশা এবং দশা বদলাবেন, তাদের জন্য কিন্তু অবশ্যই বলে রাখি, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আমরা অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9874110320 নাম্বারে, এছাড়া 8276853043 নাম্বারে। এছাড়া স্যারকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, সিউড়ি, মেদিনীপুর, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায়। তো যারা ইতিমধ্যে এইসব জায়গার কাছাকাছি থাকছেন, তারা কিন্তু অবশ্যই ভাগ্যের দিশা এবং দশা বদলাতে কিন্তু অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করে নিতেই পারেন। স্যার, আজকে কিন্তু প্রোগ্রামটা একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো, ভুয়ো জ্যোতিষীর থেকে সাবধান, আর কিচ্ছু বলবো না। দর্শকরা সবটাই বুঝে, ভুয়ো জ্যোতিষী 3 মাস ক্র্যাশ কোর্স করা জ্যোতিষীদের থেকে সাবধান। অন্ততপক্ষে তাকে প্র্যাকটিসের জন্য 5 থেকে 7 বছর অভিজ্ঞতা হতে দিন, তারপর তারা প্র্যাকটিস করুক মানুষের জীবন নিয়ে। না হলে হঠাৎ রক্তপলা পড়ে দিলেই যে হঠাৎ নীলা পড়েছে, নীলা পড়েও বিবাহ হলো না, মানে অসুস্থ হয়ে যাবে, বিবাহ হবে না, ক্যান্সারের মতন রোগ দেখা দিয়ে দেবে, কিন্তু বিবাহ হবে না বা জীবনে বাঁচতে পারবেন না। একদমই স্যার, আজকের মতন আমাদের অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।